যে আন্দোলন সংগঠন যেন ঝিমিয়ে না যায়, সংগঠন যেন ঝিমিয়ে না যায়, আমি গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি, আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, আমি ভয়কে উপেক্ষা করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, আমি সকল মানুষের দাবি আদায় করার জন্য আমি সচেষ্ট থাকার চেষ্টা করি সবসময়। এইটা করতে গিয়ে যদি আপনারা নেতারা যারা মনে করেন আমি আপনাদের চেয়ার নিয়ে টানাটানি করতেছি, হ্যাঁ আমি আপনার চেয়ার নিয়ে টানাটানি করবো, কারণ আপনি ওই চেয়ারে থেকে যদি এই সাধারণ কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য, ভূমিকা পালন করার জন্য ব্যর্থ হয়ে থাকেন, আমি আপনার চেয়ারের সমালোচনা করবো। আপনি যদি এই সাধারণ কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য যোগ্য নেতৃত্ব দিতে, আপনি যদি অনীহা প্রকাশ করেন, আপনি যদি সেই জায়গা থেকে আপনার অযোগ্যতার প্রমাণ দেয়, আমি আপনাকে সমালোচনা করবো, কারণ আপনার নেতৃত্বের উপর ডিপেন্ড করতে সারা বাংলাদেশের 6 থেকে 7 লক্ষ আহত দিন দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের জীবনের জীবিকা। শুধু তাই না, এদের পিছনে তাদের পরিবার জড়িত। তাহলে আমি আপনাকে সমালোচনা কেন করবো? 17 আগস্ট সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, প্রতিশ্রুতি ভঙ্গ হলো। পক্ষান্তরে আমরা 19 অক্টোবর আবার আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করলাম। সেই আন্দোলন কর্মসূচি থেকে আমরা আবারও প্রতিশ্রুতি পেলাম, কিন্তু তারপর থেকে আমরা দেখলাম যে আমাদের সংগঠনের একটি কয়েকজন পরিবারের লোক আমাদের আন্দোলনের মূল স্রোত থেকে তারা সরে গিয়ে সরকারের গোয়েন্দা সংস্থা, যারা সবসময় কি তাদের দায়িত্ব কি, সরকারের গোয়েন্দা সংস্থার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মধ্যে বা প্রত্যেকটি দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা। তাদের কাজ হচ্ছে যে কোনো ভায়োলেন্স যেন সংগঠিত না হয়, কোনো বিশৃঙ্খলা যেন সংগঠিত না হয়, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, কোনো গ্যাদারিং যেন সৃষ্টি না হয়, বৃহৎ আন্দোলন কর্মসূচি নিয়ে যেন কেউ রাজপথে দাঁড়াতে না পারে, এগুলোকে প্রতিহত করার দায়িত্ব এবং সেগুলোর তথ্য উপস্থাপন করার দায়িত্ব বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। তারা কি ভূমিকা পালন করে? তারা মনে করে যে যখন একটি সংগঠন সুসংগঠিত থাকে, সেই সংগঠনের দাবি আদায়ের সবচেয়ে সম্ভাবনা বেশি থাকে। তাদের প্রথম কাজ আমাদের মধ্যে এই একতাবদ্ধতাকে নষ্ট করা, আমাদেরকে ডিভাইডেশন করে দেওয়া। তারা আজকে সফল, তারা ডিভাইডেশন করে দিচ্ছে। আপনাদের মনে থাকার কথা, 19 অক্টোবরের পরে যখন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদের কিছু নেতাদেরকে বলা হয়েছে আপনাদের আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন নাই, আমরা আপনাদের জন্য কাজ করছি, সরকারের উচ্চ পর্যায়ের সাথে আমাদের আলোচনা চলছে, আপনাদের দাবি আদায় হয়ে যাবে। আমরা ঐক্য পরিষদের কয়েকজন নেতা তার তীব্র বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম গোয়েন্দা সংস্থা কখনো একটা আন্দোলন সংগ্রামের স্পিরিটকে সমুন্নত রেখে সেই আন্দোলন সংগ্রামের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করতে পারে না। তারা কি পারে? তারা আমাদের যে দাবি, সেই দাবিকে আমাদের যৌক্তিকতা দিয়ে সরকারের কাছে উপস্থাপন করতে পারে। এই মুহূর্তে যদি আমরা আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরে থাকি, তাহলে কিন্তু আন্দোলনের স্পিড নষ্ট হয়ে যাবে, সরকার আমাদের বিষয়গুলো আমলে নিবে না। আমরা বলেছিলাম আমরা সরকারের হাতে ন্যায্য দাবিতে আমরা যৌক্তিক আলোচনা করব। পক্ষান্তরে গোয়েন্দা সংস্থা কাজ করছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু শ্রমিক আন্দোলনে শ্রমিক দাবি আদায়ের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে শ্রমিক আন্দোলন করে মাঠ থেকে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন মানে জোরদার হবে, দাবি আদায়ের সম্ভাবনা তত কাছাকাছি পৌঁছে যাবে। আমরা বলেছিলাম আমরা সরকারের সাথে আলোচনা করতে রাজি আছি, আমরা গোয়েন্দা সংস্থার কাজকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কিন্তু আন্দোলন বন্ধ করবেন এই নীতিতে এই আহত কর্মচারী ঐক্য পরিষদ কোনোভাবে বিশ্বাস করে না। ঐক্য পরিষদ মনে করে আন্দোলন সংগ্রাম মাঠে থাকতে হবে, তাহলে সরকার ভেবে নেবে যে তাদের আন্দোলন সংগ্রাম সেদিনই বন্ধ হবে যেদিন তাদের দাবি আদায় হবে। ঠিক, যদি আপনি আন্দোলন মাঝপথে থামিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের দাবি নিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করা বন্ধ করে দেবে, প্রশাসন কাজ করা বন্ধ করে দেবে, সরকারও সেগুলো ভুলে যাবে। আমরা আমাদের যৌক্তিক প্রক্রিয়ায়, সাংগঠনিক প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলন সংগ্রাম সচল রাখবো। আমরা আন্দোলন সংগ্রাম সচল রাখি, গোয়েন্দা সংস্থার কাজ সহজ হয়ে যাবে, কারণ তারা মনে করবে যে না, তাদের আন্দোলন সংগ্রাম যৌক্তিক, তারা যৌক্তিকভাবে রাজপথে আছে। সরকারের কাছে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো আমাদের এই যৌক্তিক দাবিগুলো যৌক্তিক কথা উপলব্ধি করে যৌক্তিকভাবে সরকারের কাছে উপস্থাপন করবে। আমরা বারবার এই বিষয়গুলো
তাদের কাছে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের বিষয়গুলো ভালোভাবে নেয় নাই। তারা আমাদেরকে উপরোক্ত কি বলেছে, আজকের পর থেকে বাংলাদেশে কোথাও আন্দোলন করার প্রয়োজন নাই। কি মনে আছে আপনাদের? কোথাও আন্দোলন করার প্রয়োজন নাই। যদি আমরা আন্দোলন করিও, যদি আন্দোলন করার কারণে এই দাবি আদায় না হয়, এই দায়িত্ব নাকি আমাদেরকে নিতে হবে। আমরা কেউ আন্দোলন করতে পারি নাই সেদিনকার পর থেকে আমাদের কাউকে 10 জন মানুষ একত্রিত দেওয়া হয় নাই। কারা দেয় নাই? আজকে তারা কল্যাণ করে যে নেতৃত্ব আছে তারা। আমি কোনোদিন সমালোচনা করি নাই, আজকে সমালোচনা বাধ্য হচ্ছে, কারণ আপনাদের খামখেয়ালি করার জন্য আজকে 6 থেকে 7 লক্ষ পরিবার আজকে তারা এই দুর্দিন দুর্দশা এবং এই চাকরি হারানোর মতো সংখ্যা তাদের কাছে সৃষ্টি হয়েছে। সেদিন যদি আপনারা দূরদর্শিতার পরিচয় দিতেন, যদি ভুল সিদ্ধান্ত না নিতেন, যদি আমাদের আন্দোলন স্পিডকে নষ্ট না করতেন, তাহলে আজকে এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। আমি কোনোদিন সমালোচনা করি নাই, আজকে আমি সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আপনার প্রশ্ন করেছে, অনেক প্রতিষ্ঠান আমাদের সাথে সম্পৃক্ত ছিল, রাজপথে থেকে আপনার আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে আপনারা ছিলেন। যেরকম ছিলেন আমাদের বাপের শাকিল ভাইয়ের পিছনে যে মানুষটি দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত সাউন্ড গ্রেড চলছে, জল কামান চলছে, একনিষ্ঠভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে নেতৃত্ব দিয়েছেন আমাদের আলিফ ভাই। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এরকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের আরো বেশি প্রয়োজন। আমি আপনাদের মাঝে যারা এখানে আছেন, আমি প্রত্যাশা করি আপনারা হয়তো অতীতে আন্দোলন সংগঠনের দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন না, আপনাদের সংগঠন পরিচালনা করে গেছে, আপনাদের কম অভিজ্ঞতা থাকতে পারে। আজকের পর থেকে আপনাদের আমি অনুরোধ করবো, আপনারা এক